আজ কালী পুজোর পুণ্যতিথিতে বিউটিফুল ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে জানাই শুভ দীপাবলি ও কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজ আপনাদের সামনে যে ভিডিও আমরা উপস্থাপন করছি তা হলো কলকাতার অধিষ্ঠাত্রী দেবী অর্থাৎ কালীঘাটের মা কালীর মন্দিরের ভিডিও। আমরা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে প্রথমে কালীঘাট মেট্রো স্টেশনে এসে পৌঁছেছিলাম। তারপর সেখান থেকে একটি রিক্সা করে মন্দিরে গিয়েছিলাম। এই মন্দিরে আসতে হলে ধর্মতলা থেকে টালিগঞ্জগামী যে কোনো বাসে করে কালীঘাট স্টপেজে নামবেন। তারপর সেখান থেকে পায়ে হেঁটে বা রিক্সা করে কাছেই এই মন্দিরে আসতে পারেন। এছাড়া কালীঘাট মেট্রো স্টেশনে নেমে সেখান থেকেও পায়ে হেঁটে বা রিক্সা করে এই মন্দিরে আসতে পারেন। খুব একটা বেশি দূর নয় মেট্রো স্টেশন থেকে এই মন্দির। হাওড়া ও শিয়ালদহ রেল স্টেশন থেকে বাসে বা ট্যাক্সি বা ওলা উবের ভাড়া করে এখানে আসতে পারেন। 51 সতীপীঠের একটি কলকাতার আদি গঙ্গার তীরে কালীঘাট। এখানে দেবীর ডান পায়ের 4টি মতান্তরে শুধু বৃদ্ধাঙ্গুলি পড়েছিল। কালিকা পুরাণের মতে এখানে দেবীর মুখমণ্ডল পড়েছিল। দেবী দক্ষিণা কালিকা, ভৈরব নকুলেশ্বর। প্রধান 4টি সতীপীঠের অন্যতম এই প্রাচীন কালীক্ষেত্র। কলকাতার যত কালী মন্দির আছে তাদের মধ্যে এই মন্দির সবচেয়ে প্রাচীন। এই পীঠের উল্লেখ পীঠ নির্ণয় তন্ত্র, তন্ত্র চূড়ামণি, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা, শিবচরিত আর ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে রয়েছে। অন্নদামঙ্গল কাব্য অনুসারে এই পীঠ 51 পীঠের 48তম। কালীঘাটে 4টি অঙ্গুলি ডানি পার, নকুলেশ ভৈরব, কালিকা দেবী তার। 1600 শতকে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর রচিত চণ্ডীমঙ্গল আর বিপ্রদাস বিপ্লাইয়ের লেখা মনসা বিজয় গ্রন্থে এই স্থানের উল্লেখ আছে। নানান গ্রন্থ থেকে তথ্যের ভিত্তিতে অনুমান করা যায় এই স্থানটি বহু প্রাচীন একটি তীর্থক্ষেত্র। পাল যুগে এই স্থানের নাম কালীক্ষেত্র ছিল। তার পূর্বে এই স্থানের নাম ছিল সমতট। কথিত আছে যে বল্লাল সেনের সময়ও অর্থাৎ 1159 থেকে 1179 খ্রিস্টাব্দ এই জায়গাটির নাম ছিল কালীঘাট। সেই সময় এই কালীক্ষেত্র বহুলা অর্থাৎ বেহালা থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত 26 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল। এর মাঝের ত্রিভুজাকৃতি 3 কিলোমিটার স্থানের 3 কোণে ছিল ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরের মন্দির। আর এই ত্রিভুজের বা বয়ের মতো অংশের মাঝে এক স্থানে পড়েছিল দেবী অংশ। সেই পবিত্র স্থানেই গড়ে উঠেছে আজকের কালীঘাট মন্দির। মনে করা হয় এই অঞ্চলটি এক ব্রাহ্মণকে দান করেছিলেন বল্লাল সেন। কোনো গবেষকের মতে কালীক্ষেত্র কথাটি থেকে কলকাতা নামটি এসেছে। খ্রিস্টীয় 1600 শতকে সম্রাট আকবরের রাজত্বকালে রচিত আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে এই স্থানকে কালীকোটা বলে উল্লেখ করা হয়েছে। পরবর্তীকালে ইংরেজদের যখন ভারতে আগমন ঘটে তখন তাদের উচ্চারণে কালীকোটা হলো কালকোটা, তারপর ক্রমে হলো কালকোট্টা, তারপর হলো কালিকাতা, পরে কলিকাতা হিসাবে পরিচিত হলো। প্রাচীনকালে এই কালীপীঠ ছিল ঘন অরণ্যে আচ্ছাদিত নির্জন স্থান, হিংস্র সাপদ সংকুল, তান্ত্রিক কাপালিকদের আস্তানা। তারা এখানে মা কালী সাধনা করতে আসতো। এই অঞ্চলে বাস করত জেলে, দুলে, বাগদি এসব সম্প্রদায়ের মানুষ আর কিছু ব্যবসায়ী শ্রেণীর মানুষ। মন্দিরটি পূর্বে ভাগীরথী বা হুগলি নদীর তীরে ছিল। তখন হুগলি নদী বা গঙ্গা বর্তমান প্রিন্সেপ ঘাটের বাঁদিক দিয়ে বেঁকে কালীঘাট, টালিগঞ্জ, গড়িয়া, বৈষ্ণব ঘাটার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বিদ্যাধরী নদীর সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে মিশত।
পরে নদীটি তার প্রধান গতিপথ থেকে অনেক দূরে সরে যায়, কিন্তু শাখাটির সাথে প্রধান নদীর যোগ থেকে যায়। অবশ্য শাখাটি এখন সরু খালে পরিণত হয়েছে আদি গঙ্গা, যার নাম। জনশ্রুতি এই আদি গঙ্গা দিয়ে পূর্বে হিন্দু বণিকরা সমুদ্রে পাড়ি দিত সিংহল, সুমাত্রা, জাভা, বালি ইত্যাদি দেশে বাণিজ্য করতে। তখন তারা এই কালীক্ষেত্রের এক ঘাটে নৌকা রেখে কালীক্ষেত্রে পুজো দিয়ে যেত। সেই ঘাটকে কালী মায়ের ঘাট বা কালীর ঘাট বলা হতো। ক্রমে সেই নাম পরিবর্তিত হয়ে কালীঘাট নামে পরিচিত হয়। আজ যে স্থানে কালীঘাট মন্দির, অনেকের মতে সেই স্থানে মা কালীর অবস্থান ছিল না। কেউ বলেন মায়ের মন্দির পূর্বে ছিল গোবিন্দপুরে, আবার কেউ বলেন পুরনো পোস্তার উত্তরে দেবীর মন্দির ছিল। পরে তান্ত্রিকরা দেবীকে বর্তমান কালীঘাটে নিয়ে আসেন। তবে মা কালীকে কবে কালীঘাটে আনা হয় সেই বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি। কালীঘাট একটি জাগ্রত ও পবিত্র সতীপীঠ। প্রকৃতপক্ষে কাশীক্ষেত্র এবং কালীঘাট উভয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। এই দুই স্থানে মৃত্যুবরণ করলে শুধু মানুষ কেন, কীটপতঙ্গের পর্যন্ত মুক্তিলাভ ঘটে। তন্ত্র বিশেষজ্ঞদের মতে কালীক্ষেত্র শ্রীপীঠ বা ওঙ্কারপীঠ, কারণ এখানে সতী পদাঙ্গুলি পতিত হয়েছিল, যে পদতলে বসে সকল দেবতা, ঋষি, মুনিরা, নরগণ মায়ের স্তবস্তুতি করেন। তাই এই পীঠকে অনেকেই শ্রেষ্ঠ পীঠ বলেছেন। এখানে মা কালীর সাথে ভৈরবী, বগলা, বিদ্যা, মাতঙ্গী, কমলা, ব্রাহ্মী, মাহেশ্বরী আর চণ্ডী দেবী সর্বদা বিরাজমান। ঠাকুর শ্রী রামকৃষ্ণ, শ্রীমা সারদা দেবী, বিবেকানন্দ, মহাসাধক বামদেব, লোকনাথ ব্রহ্মচারী ইত্যাদি মহান ব্যক্তিত্ব এই পুণ্যভূমিতে এসেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এই কালীঘাটের পাশ দিয়ে বয়ে যাওয়া আদি গঙ্গার তীর দিয়ে পায়ে হেঁটে ছত্রভোগ অম্বলিম্ব শিব দর্শনে যাত্রা করেছিলেন। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র কালীঘাটে এসেছিলেন। মনসামঙ্গল কাব্যের সতী বেহুলা মৃত স্বামীকে নিয়ে কলাগাছের ভেলায় এই আদি গঙ্গার উপর দিয়ে ভেসে গেছেন। আর এই আদি গঙ্গার দিয়ে বাণিজ্য করতে যেতেন চণ্ডীমঙ্গলে শ্রীমন্ত সদাগর। যাবার সময় মন্দিরের ঘাটে নৌকা থামিয়ে মা কালীর পুজো দিয়ে যেতেন। এমনই সব কাহিনী জড়িয়ে রয়েছে এই কালীঘাটের সাথে। কালীঘাটের মন্দিরের নির্মাণ নিয়ে রয়েছে নানান ইতিহাস, কিংবদন্তি, বিশ্বাস আর নানান মত। তবে প্রথম কার দ্বারা বা কোন সময়ে মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল তার সঠিক তথ্য সেই রকম ভাবে পাওয়া যায়নি। তবে কোনো কোনো গ্রন্থে 1500 শতাব্দীর শেষ ভাগে বা 1600 শতাব্দীর গোড়ার দিকে গোবিন্দপুরে মা কালীর পুজো হতো। পরে প্রচলিত কাহিনী অনুযায়ী খ্রিস্টীয় 1600 শতাব্দীতে ভাগীরথীর তীরে কালীঘাট মন্দিরে স্থানে ছিল এক শাক্ত সন্ন্যাসী আত্মারাম ব্রহ্মচারীর পর্ণকুটির। তিনি ছিলেন শঙ্করাচার্য মঠের 10 নামী সম্প্রদায়ের সন্ন্যাসী। তিনি নির্জনে মায়ের দর্শন লাভের আকাঙ্ক্ষায় কঠোর সাধনা করতে শুরু করলেন। সেই স্থানে একটি শিলার উপরে রাখা অগ্নিকুণ্ডের উপর পার্শ্ববর্তী বৃক্ষের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় আগুনের তাপ সহ্য করতে করতে আত্মারাম মায়ের স্তব করতে লাগলেন। তার কঠোর তপস্যায় তুষ্ট হয়ে মা 10ম বর্ষীয়া বালিকার বেশে প্রকট হয়ে তাকে জানালেন, ওরে বাছা আত্মারাম, তুই নীলগিরি পর্বতে যাস। সেখানে এক মাতৃসাধক ব্রহ্মানন্দগিরি রয়েছেন। তার কাছে একটি শিলাখণ্ড রয়েছে। সেই শিলাখণ্ডে ব্রহ্মানন্দের সাধনায় তুষ্ট হয়ে আমি আবদ্ধ হয়ে আছি। তুই সেই শিলা এখানে নিয়ে আয় এবং ওই শিলাখণ্ডে আমার কালী রূপ ফুটিয়ে তোল। তুই যে শিলায় বসে ধ্যান করছিস সেটি কোনো সাধারণ শিলা নয়, সেইটি হলো ব্রহ্মশিলা। স্বয়ং পদ্মজনী ব্রহ্মা সেই শিলার উপর বসে আমার তপস্যা করেছিলেন। ওই বেদিতেই আমার শিলা মূর্তি স্থাপন করে জনমানসে আমার মাহাত্ম্য প্রচার কর বাছা। আমার ইচ্ছা আমি এখানে অনতিকালের জন্য বিরাজিতা হয়ে থাকব, সকলের মঙ্গলের জন্য। নিকটে যে হ্রদ রয়েছে তার নৈরথ কোণে আমার সতী অঙ্গের প্রস্তরীভূত দক্ষিণ পদাঙ্গুলি চতুষ্টয় নিমজ্জিত রয়েছে। উহা উদ্ধার করে বেদি মূলে স্থাপন কর।
ঈশান কোণে গভীর অরণ্যে পীঠ রক্ষক ভৈরব নকুলেশ লিঙ্গরূপে বিরাজিত রয়েছেন। ওনাকেও উদ্ধার করে নিত্য পুজোর ব্যবস্থা কর, আর বিলম্ব না করে আমার আদেশ শীঘ্রই পালন কর, তোর মঙ্গল হোক। এই বলে দেবী মহামায়া অন্তর্ধান হলেন। মায়ের আদেশ পেয়ে ব্রহ্মচারী কাল বিলম্ব না করে পদব্রজে বহু কষ্ট সহ্য করে গেলেন নীলগিরি পর্বতে। সেখানে পূর্ব হতে মায়ের আদেশে ব্রহ্মানন্দও রাজি হলেন সেই শিলা আত্মারামকে দান করার জন্য। সেই শিলা নিয়ে দুইজনেই উপস্থিত হলেন গঙ্গা তীরবর্তী কালীক্ষেত্রে। ব্রহ্মশিলার উপরই মায়ের শিলাটি স্থাপন করে স্বয়ং বিশ্বকর্মার সহায়তায় প্রস্তরে ফুটে উঠল চতুর্ভুজা ত্রিনয়নী পরম ব্রহ্মময়ী মা কালিকার মুখমণ্ডল। সেখানে খড় মাটি দিয়ে তারা ছোট কাঁচা মন্দির নির্মাণ করে শুরু করলেন মায়ের আরাধনা। তারপর জ্যৈষ্ঠ মাসের শুক্লা চতুর্দশীর রাতে বর্তমান কালী কুণ্ডের ধারে অর্থাৎ কালীঘাট মন্দির চত্বরে যে পুকুরটি রয়েছে, এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী কামদেব গঙ্গোপাধ্যায়, যিনি ছিলেন সাবর্ণ রায়চৌধুরী পরিবারের পূর্বপুরুষ, ও তার স্ত্রী পদ্মাবতী কালী সাধনা করতে এসেছিলেন। সেই সময় হঠাৎ তারা দেখলেন পুকুরে ভাসমান একটি শিলাখণ্ড থেকে উজ্জ্বল আলো নির্গত হচ্ছে। তারা এর কারণ বুঝতে পারলেন না, ভয়ে চিৎকার করতে লাগলেন। সেই চিৎকার শুনে আত্মারাম আর ব্রহ্মানন্দ ছুটে এলেন। তারা দেখলেন পায়ের আঙুলের মতো শিলাখণ্ড থেকে দিব্য জ্যোতি নির্গত হচ্ছে। আত্মারামের মনে পড়ে গেল দেবীর আদেশের কথা, যা তিনি বালিকার বেশে দেখা দিয়ে আত্মারামকে জানিয়েছিলেন। তাদের বুঝতে আর বাকি রইল না যে এই পাষাণ খণ্ডটি শ্রী বিষ্ণু দ্বারা খণ্ডিত সতী মায়ের দক্ষিণ পদের 4টি অঙ্গুলি। সঙ্গে সঙ্গে তারা সেই দিব্য শিলাটিকে সংগ্রহ করে তাদের পূজাস্থলে আনলেন। অনেকের মতে এই অঙ্গুলির সাথে আরো একটি শিলাখণ্ড ভেসে এসেছিল, যেটি মা কালীর মুখমণ্ডলের মতো। সেই শিলাটিও সন্ন্যাসী দুইজন তুলে এনেছিলেন এবং মায়ের বেদিতে প্রতিষ্ঠা করেছিলেন। সেই কারণে বলা হয়ে থাকে যে সতী মায়ের পাষাণ মুখমণ্ডল এই স্থানে পড়েছিল। পূর্বে এই কালীকুণ্ডের সাথে গঙ্গার যোগ ছিল। পরবর্তীকালে গঙ্গা দক্ষিণ দিকে মাগ নিলে এই স্থানটি একটি কুণ্ড বা পুকুরে পরিণত হয়। বর্তমানে এই কুণ্ডটি সংস্কার করেছে কালীঘাট কমিটি। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন পরম ভক্তি সহকারে পূজা আচার ও মন্ত্রপাঠের মাধ্যমে সতী দেবীর দক্ষিণ পদের আঙুল 4টি কালী মাতার বেদির অগ্নিকোণে প্রতিষ্ঠা করেন দুই সন্ন্যাসী। প্রসঙ্গত সতী মায়ের দেহাংশ আজও মন্দিরের গর্ভগৃহে রূপোর সিন্ধুকে রক্ষিত আছে। এমনকি যে বস্ত্রপট্টে কালীঘাটে সতী অঙ্গের প্রতিষ্ঠা করেছিলেন দুই সন্ন্যাসী, সেই বস্ত্রপট্ট আজও সাবর্ণ রায়চৌধুরী পরিবারের সংগ্রহশালায় সংরক্ষিত রয়েছে। সতী মায়ের অঙ্গ স্থাপন তো হলো, এবার পীঠ ভৈরবকে খোঁজার পালা। দুই সন্ন্যাসী আশেপাশের অঞ্চলে দেবীর ভৈরব খুঁজতে শুরু করলেন। দেখতে পেলেন কিছুটা দূরে এক গাভী একটি স্বয়ম্ভু শিলার উপর দুধ বর্ষণ করছে। তারা বুঝলেন যে ইনি হলেন মায়ের ভৈরব নকুলেশ্বর। তারা ওই স্থানে হোগলা পাতা আর বাঁশ দিয়ে মন্দির তৈরি করে শিবের পুজো অর্চনা করতে লাগলেন। ধীরে ধীরে কালীঘাটের মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বাংলায় যখন হিন্দু ধর্মের শাক্ত শাখার ব্যাপক প্রসার ঘটল সেই সময়, তখন শুধু হিন্দুরা নয়, তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনেক সাহেব আসতেন এখানে মা কালীকে পুজো দিতে, এমন তথ্যও পাওয়া যায়। আবার একটি মতে আত্মারাম নয়, বরিশার সাবর্ণ চৌধুরী জমিদারগণের পূর্বপুরুষ শক্তির উপাসক কেশব রায়চৌধুরী তার নিজের জমিদারিভুক্ত গঙ্গা তীরে দেবীর উপাসনা করার সময় দেবীর আদেশ পান আর পর্ণ কুঠিরে দেবীর সতীর দেহাংশ সহ মূর্তি স্থাপন করেন। 16শ শতকের শেষের দিকে রাজা মান সিংহ মতান্তরে যশোরের রাজা বসন্ত রায় মায়ের শিলা স্থাপিত সেই পর্ণ কুটিরের স্থানে প্রথম একটি পাকা মন্দির নির্মাণ করান। অন্য একটি মতে সতী অঙ্গ কলকাতার বর্তমান চৌরঙ্গী অঞ্চলে পতিত হয়েছিল। তখন চৌরঙ্গী অঞ্চল জুড়ে ছিল বিশাল অরণ্য।
সেই জঙ্গলের মধ্যে নাথ সম্প্রদায়ের এক প্রতিবন্ধী সাধু চৌরঙ্গীনাথ বাস করতেন। তিনি বনের মধ্যে এক গাভীকে একদিন হঠাৎ এক স্থানে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে দুগ্ধ বর্ষণ করতে দেখলেন। তখন তিনি সেই স্থানের মাটি খনন করে দেবীর কস্তুরীভূত মুখমণ্ডল পান। সেই মুখটি বর্তমানে কালীঘাটের মা কালী রূপে পূজিতা, আর সেই সাধুর নাম থেকে কলকাতার বর্তমান চৌরঙ্গীর নামকরণ হয়েছে। কোনো পণ্ডিতগণ নাথযোগী গুরু গোরখনাথকে কালীঘাটের কালীর প্রতিষ্ঠাতা বলে উল্লেখ করেন। আবার কেউ বলেন গোবিন্দপুরের পূর্ব দিকে, যেখানে এখন বর্তমান প্রেসিডেন্সি কারাগার, সেখানে জঙ্গলগিরি নামে এক সাধু কালী মায়ের পাষাণ পদাঙ্গুলির পূজা অর্চনা করতেন। পরবর্তীকালে ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরির সময় উক্ত কালী অঙ্গটি কালীঘাটে স্থানান্তরিত করা হয়। অনেক গবেষকদের মতে বিষ্ণুর চক্রে সতীর মৃত শরীর চিরে চিরে টুকরো টুকরো হয়ে ধরার যে স্থানে পড়েছিল, তার মধ্যে মায়ের পায়ের অঙ্গুলি পড়েছিল ভাগীরথীর তীরে। তাই চৌরঙ্গী স্থানের নাম যে সতী মায়ের মৃতদেহের ছেদিত অঙ্গ বা চিরে যাওয়া অঙ্গ অর্থাৎ চিরাঙ্গী থেকে যে হয়নি, একথা অগ্রাহ্য করা যায় না। অনেকের মতে সন্তোষ রায়চৌধুরী বা কেশব রায়চৌধুরী চৌরঙ্গী সাধকের নিকট হতে কালী মূর্তি বর্তমান কালীঘাটের মন্দিরে স্থাপন করেন। পূর্বে উল্লেখিত কামদেব গঙ্গোপাধ্যায়, যিনি সস্ত্রীক কালীকুণ্ডের ধারে সাধনা করতে এসে সতীমায়ের দিব্য পাষাণ খণ্ড দেখতে পান, মা কালীর কৃপায় তাদের একটি সুলক্ষণযুক্ত পুত্র প্রাপ্তি হয়, যার নাম দেয়া হয় লক্ষ্মীকান্ত। কিন্তু সন্তান প্রসব করার পরেই পদ্মাবতীর স্বর্গপ্রাপ্তি ঘটে। তখন গুরু আত্মারামের কাছে পুত্রকে রেখে কাশীধামে সন্ন্যাসী জীবনযাপন করতে কামদেব চলে যান। সেখানে মুঘল সম্রাট আকবরের অন্যতম সেনাপতি ও বাংলার সুবেদার রাজা মানসিংহ তার অলৌকিক সাধনা দেখে মুগ্ধ হয়ে মাতৃ সাধককে গুরুর পদে বরণ করেন। এদিকে আত্মারাম ব্রহ্মচারীর মৃত্যুর পর কালী মায়ের সেবা করতেন তার দুই শিষ্য ভুবনেশ্বর গিরি ও আনন্দগিরি। আত্মানন্দ ব্রহ্মচারীর অনুগত সেবক জগদানন্দ ও তার স্ত্রী শিশু লক্ষ্মীকান্তকে আশ্রমেই সযত্নে পালন করেন। বাংলার 12 ভূঁইয়া রাজাদের মধ্যে অন্যতম যশোর সাম্রাজ্যের সামন্ত রাজা প্রতাপাদিত্য মানসিংহের কাছে পরাজিত হলে গুরুদেব কামদেব ব্রহ্মচারীর কথায় তার পুত্র লক্ষ্মীকান্তকে দেখতে এলেন মানসিংহ। রাজগুরু হবার পর কামদেব শিষ্য মানসিংহের কাছ থেকে কোনো গুরু দক্ষিণা নেননি, শুধুমাত্র 5টি ফল দক্ষিণা স্বরূপ নিয়েছিলেন। তাই গুরুর প্রতি ভক্তি স্বরূপ তার একমাত্র শিশুপুত্র লক্ষ্মীকান্তর ভবিষ্যতের কথা ভেবে মানসিংহ তাকে মাগুরা, খাসপুর, পাইকান, আনোয়ারপুর আর কলিকাতা এই 5টি পরগনা দান করলেন। বাংলার এক বিশাল অঞ্চলের জায়গিরদার হলেন লক্ষ্মীকান্ত। এছাড়া মানসিংহ মা কালীর সেবার জন্য মন্দির নির্মাণের জন্য দিলেন 1500 স্বর্ণমুদ্রা আর কালীঘাট গ্রামের সীমানা নির্ধারিত করলেন 700 বিঘা জমি। তখন দিল্লিতে বাদশাহ ছিলেন জাহাঙ্গীর। বাদশাহর মোহর লাগানো সনদ মানসিংহ দিলেন কালীঘাটের তখনকার মহন্ত আনন্দগিরির কাছে। তারপর কালীঘাটের মন্দির তৈরির প্রস্তুতি শুরু হলো বন জঙ্গল পরিষ্কার করে। মন্দির তৈরি করার পর আশেপাশের অঞ্চলে আশ্রমবাসীরা চাষাবাদও শুরু করলো। ধীরে ধীরে কামার, কুমোর, হাড়ি, বাগদি শ্রেণীর মানুষ এই এলাকায় বসবাস শুরু করতে লাগলেন। আর্মেনিয়ান ব্যবসায়ী হুজুর ইমল 1770 থেকে 71 সালে গঙ্গার ধারে কালীর ঘাটকে ভক্তদের জন্য বাঁধিয়ে দেন। পরবর্তীকালে মুর্শিদ কুলি খান সুবে বাংলাকে অনেকগুলি পরগনা এবং 13টি চাকলায় ভাগ করেন। তার সময়ে সাবর্ণ লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়ের নাতি কেশবকে সম্মানিত করা হয় রায়চৌধুরী উপাধিতে এবং দক্ষিণ চাকলায় রাজস্ব আদায়ের ভার দেওয়া হয়। কেশব রায়ের ছিল 6 পুত্র। তাদের মধ্যে চতুর্থ ছিলেন শিবদেব। শিবদেব ছিলেন অতি সজ্জন, প্রবল প্রতাপশালী ব্যক্তি। তার দানকর্মে মন ছিল খুব। তার কাছে কেউ দান প্রার্থনা করলে তিনি তাদের নিরাশ করতেন না। তার দানেই সকলে সন্তুষ্ট ছিল, তাই তাকে সকলে সন্তোষ রায়চৌধুরী বলে ডাকতেন। বর্তমান কালীঘাট মন্দিরটি সন্তোষ রায়চৌধুরী ও হাটখোলার দত্তবাড়ির কালীপ্রসাদ দত্তের সহযোগিতায় নির্মিত হয় 1809 খ্রিস্টাব্দে।
এই প্রসঙ্গে উল্লেখ্য যে সন্তোষ রায়চৌধুরীর উদ্যোগে কালীপ্রসাদ দত্তের পিতার শ্রাদ্ধ শান্তি বিনা বিঘ্নে শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণদের দ্বারা সুসম্পন্ন হয়, কারণ সেই সময় কালীপ্রসাদ এক মুসলমান উপপত্নী রেখে হিন্দুদের কাছে বিরাগ ভাজন হন। তার পিতার শ্রাদ্ধ শান্তি সম্পন্ন হওয়ার জন্য কৃতজ্ঞতা স্বরূপ কালীপ্রসাদ সন্তোষ রায়চৌধুরীকে 25,000 টাকা দান করেন। এই 25,000 টাকা আর তার সাথে আরো 5,000 টাকা দিয়ে শুরু হয় বর্তমান কালীঘাটের কালী মায়ের মন্দির নির্মাণের কাজ। সন্তোষ রায়চৌধুরী এই মন্দির নির্মাণ কাজ শুরু করলেও তার অবর্তমানে 1809 সালে তার পুত্র রামদুলাল এবং ভ্রাতুষ্পুত্র রাজীব লোচন রায়চৌধুরী সেই সময়ের আলিপুরের কালেক্টর ইলিয়ট সাহেবের অনুমতি পেয়ে মন্দিরটি নির্মাণ কাজ সম্পন্ন করান। এই মন্দির নির্মাণ করতে 8 বছর সময় লেগেছিল। বরিশার সাবর্ণ রায়চৌধুরী পরিবার কালীঘাট কালী মন্দিরের অধিকর্তা, আর কালীঘাটের হালদার পরিবার হলেন এই মন্দিরের আদি থেকে সেবা দাস। 1960 সালে পশ্চিমবঙ্গের সরকার এই মন্দির দেখাশোনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রথম একটি কমিটি গঠন করেন। এই কমিটিতে সকল পক্ষেরই প্রতিনিধিরা রয়েছেন। মন্দির ইতিমধ্যে অনেকবারই সংস্কার হয়েছে। এই মন্দিরে মায়ের মূর্তিটি বাংলার অন্যান্য কালী মূর্তির মতন নয়। কালীঘাটের মন্দিরে কোষ্ঠী পাথরের কালী মূর্তিটি অসম্পূর্ণ, শুধু মুখমণ্ডল অংশ আর 4 হস্ত গোচর হয়। মা কালীর উগ্ররূপ হলেও এখানে মা ভক্ত বৎসল, কৃপাময়ী। মায়ের কৃপায় ভক্তের মনোবাঞ্ছা পূরণ হয়। কোষ্ঠী পাথরের বর্তমান মূর্তিটি মাতৃসাধক আত্মারাম ব্রহ্মচারী এবং ব্রহ্মানন্দ গিরি তৈরি করেছিলেন, যদিও কথিত আছে যে স্বয়ং বিশ্বকর্মা এই মূর্তি তৈরি করেন। আবার অনেকের মতে মায়ের মুখমণ্ডল সতী মায়ের পাষাণ মুখমণ্ডল, দৈবভাবে তার প্রাপ্তি ঘটেছিল। মায়ের মূর্তির 3টি বিশাল চক্ষু, সুদীর্ঘ জিহ্বা এবং 4টি হস্ত বিদ্যমান। মায়ের দন্ত, জিহ্বা, চোখের মণি, মুকুট ও মুন্ডমালাটি সোনার। মায়ের বাম করযুগলে শোভিত সোনার খড়গ এবং অসুর রাজা শুম্ভের খণ্ডিত সোনার মুন্ড। খড়গ জ্ঞানের পরিচয় দেয় এবং অসুর বা মানব মুন্ড মানব অহংকে নির্দেশ করে, যা মুখ্য অর্জনের জন্য দিব্য জ্ঞান দ্বারা অবশ্যই বিনাশ করা উচিত। দক্ষিণ করযুগলে অভয় এবং বরদা মুদ্রা প্রদর্শিত হয়, যার মাধ্যমে তিনি তার ভক্তদের রক্ষা করেন, তাদের ইহকাল আর পরকালের ভার নেন। মায়ের পদতলে শায়িত রয়েছেন রূপার শিব। মায়ের পশ্চাতে রয়েছে রূপার চালচিত্র, যার ওজন 25 কেজি। মায়ের প্রতি শ্রদ্ধাপূর্বক বহু মানুষ মা কালীকে অনেক মূল্যবান রত্ন দান করেছেন। মন্দিরের মধ্যে সতী মায়ের প্রস্তরীভূত অঙ্গটি রক্ষিত আছে ব্রহ্মবেদীমূলে একটি রূপার সিন্ধুকে। দেবী অংশটি বাইরের কাউকে দর্শন করতে দেওয়া হয় না, গোপনভাবে পূজা অর্চনা করা হয়। মা কালীর সেবায় হালদার মহাশয়গণের মধ্যে জ্যেষ্ঠের বংশোদ্ভূত ব্যক্তি প্রতি বছর স্নানযাত্রা অম্বুবাচীর শেষ দিন এই দুদিনেই এই অঙ্গ গোপনে বাহির করেন এবং গর্ভগৃহের মধ্যেই চোখে কাপড় বেঁধে দেবী অঙ্গের যথাযথ বিধি অনুসারে স্নান ও অভিষেক করে থাকেন। তবে কালীঘাটের সেবায়িত রামকৃষ্ণ হালদারের আমলে একদিন তার ভাইয়ের সাথে বচসা হয় মা কালীর পাষাণময় অঙ্গটি কার সেবায়ের অধিকারে থাকবে এই নিয়ে। সেই সময় উক্ত অঙ্গটি বলপূর্বক আনার সময় 4 ভাইয়ের হাতাহাতিতে প্রস্তরময় অঙ্গটি দ্বিখণ্ডিত হয়ে যায়। সেই দ্বিখণ্ডিত পাষাণ অঙ্গ এখনো সেই সিন্ধুকে সুরক্ষিত রাখা রয়েছে। যে স্থানে মায়ের মূর্তি রাখা হয়েছে তার নিচে একটি কূপ রয়েছে, যার সাথে কালীকুণ্ডের যোগ রয়েছে। ফলে মায়ের চরণামৃত ভূগর্ভের মধ্য দিয়েই ওই কুণ্ডে গিয়ে মেশে। মূল মন্দিরটির দৈর্ঘ্য 90 ফুট এবং আয়তন 8 কাঠা। মন্দির সংলগ্ন জমিটির মোট আয়তন 1 বিঘে 11 কাঠা 3 ছটা। মায়ের মূল মন্দির ছাড়াও মন্দির চত্বরে রয়েছে রাধা, কৃষ্ণ, শিব প্রভৃতি দেবতার মন্দির। মায়ের মন্দিরটি বাংলার 8 চালা মন্দির স্থাপত্য শৈলীতে নির্মিত। মাথায় 3টি কলস রয়েছে, সঙ্গে রয়েছে একটি ত্রিশূল আর ধাতব লাল রঙের ত্রিকোণাকৃতি একটি পতাকা, যার মধ্যে ওং লিখিত রয়েছে। গর্ভগৃহটি সুউচ্চ। বর্তমানে গর্ভগৃহের ছাদটি নতুন করে সাজানো হয়েছে। রাজস্থানের শিল্পীরা এসে রঙিন কারুকার্য করেছেন ছাদটি। দেবীর মন্দিরে মূল মন্দির ছাড়াও রয়েছে ষষ্ঠীতলা বা মনসাতলা, পূর্বে কালীকুণ্ড বা কুণ্ড পুকুর, নাট মন্দির, জোর বাংলা বারান্দা, হাড়কাঠ তলা,
যেখানে ছাগ বলি দেওয়া হয়। আর কালী মন্দিরের পশ্চিম দিকে রয়েছে শ্যামরাইয়ের মন্দির। 1843 খ্রিস্টাব্দে বাওয়ালির জমিদার উদয়নারায়ণ মণ্ডল এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। মন্দিরের তোরণদ্বার রয়েছে পশ্চিমে আদি গঙ্গার দিকে। গর্ভগৃহের সামনে নাট মন্দির তৈরি করেন আন্দুলের জমিদার কালীনাথ রায়। ষষ্ঠীতলার বেদিটি 1880 সালে গোবিন্দ দাস মণ্ডল নির্মাণ করেছিলেন। এই বেদিতেই ব্রহ্মানন্দ গিরির সমাধি রয়েছে। কালীঘাট মন্দিরের নিকটেই উত্তর পূর্ব দিকে পীঠরক্ষক ভৈরব নকুলেশ্বরের মন্দির। শিবরাত্রি ও নীলষষ্ঠী উপলক্ষে এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়। 1854 সালে তারা সিং নামে এক ধার্মিক জনৈক পাঞ্জাবি ব্যবসায়ী বর্তমান নকুলেশ্বর মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। এই মন্দির তৈরিতেও রয়েছে এক অলৌকিক ঘটনা। তারা সিং নৌকা করে কাশীর দিকে যাচ্ছিলেন। সেখানে তিনি যাত্রীদের জন্য যাত্রীশালা তৈরি করবেন ভেবেছিলেন, কিন্তু এক জায়গায় এসে তার নৌকা কিছুতেই আর অগ্রসর হতে চাইল না। মাঝিরা দাঁড় টেনে সেটিকে নিয়ে যাবার বহু চেষ্টা করলো, কিন্তু নৌকা সরল না। তারপর হঠাৎ আপন খেয়ালে নৌকা চলতে শুরু করলো। শেষে থামলো কালীঘাটে। তারা সিং সেখানে নেমে মায়ের মন্দির দর্শন করলেন, কিন্তু দেখলেন বাবার কোনো পাকা মন্দির নেই। তিনি তখন নকুলেশ্বর মন্দিরটি নির্মাণ করান। প্রসঙ্গত আগে এই মন্দির ছিল পণ্যকুটিরের। ব্রহ্মানন্দ গিরি ও আত্মারাম নির্মাণ করেছিলেন, পূর্বেই বলেছি। কালীঘাটের নিকটে আছে কেওড়াতলা মহাশ্মশান। কালীঘাট মন্দিরে প্রতিদিনই বহু ভক্তের ভিড় লেগেই থাকে। এছাড়া পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, বিপত্তারিণী পুজো, দুর্গা পুজো ও দীপান্বিতা কালী পুজোর দিন মন্দিরে প্রচুর ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটে। এখানে প্রধান উৎসব হলো স্নান যাত্রা, রক্ষাকালী পুজো, দুর্গা পুজো, দীপান্বিতা কালী পুজো, রামনবমী, মনসা পুজো, চড়ক ও গাজন, জন্মাষ্টমী, শীতলা পুজো ইত্যাদি। বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসের কোনো শনি বা মঙ্গলবার, যেদিন অষ্টমী, নবমী বা চতুর্দশী তিথি পড়ে, সেই দিন মাকে রক্ষাকালী রূপে পূজা করা হয় ঘটা করে। কালীঘাট মন্দিরে দুর্গাপুজোর সময় মাকে 4 দিন সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীতে দুর্গা রূপে পুজো করা হয়, আর বাকি 360 দিন কালী রূপেই পূজা করা হয়। পূর্বে তান্ত্রিক কাপালিকরা তন্ত্রমতে পুজো করার সময় পশুর সাথে নরবলিও দিত শোনা যায়, কিন্তু আত্মারামের সময় থেকে শুধু পশু বলি হতো। পরে যখন হালদারদের পূর্বপুরুষ বৈষ্ণব সাধক ভবানী দাস পুজোর ভার নেন, তখন থেকে বৈষ্ণব মতে দেবীর পুজো হয়। কিন্তু দুর্গা পুজোর সময় নবমীর দিন শুধু ছাগ বলি হয়। তবে ভক্তদের মানতে দেবীর মন্দিরে ছাগ বলি রোজই হয়, সেইটি তাদের নিজেদের আগ্রহে, মায়ের পুজোর অঙ্গরূপে নয়। প্রথম বলির ছাগের মাংস দিয়েই দেবীকে রোজ ভোগ দেওয়া হয়। কালীঘাটে দীপান্বিতা অমাবস্যার দিন দেবীকে কালী রূপে নয়, লক্ষ্মী রূপে আরাধনা করা হয়। কালীঘাটের এই লক্ষ্মী পুজো মহালক্ষ্মী পুজো নামেও খ্যাত। এই পুজোর আরেক নাম শ্যামা লক্ষ্মী পুজো। লাল বেনারসি সিঁদুর পরিয়ে মাকে রাজবেশ ধারণ করানোর পর এদিন আরো বেশি করে মা সেজে ওঠেন নানান ফুলের সজ্জায়। বিশেষ করে ঝুমকলতা ফুল দিয়ে এই দিন মাকে সাজানো হয়। অলক্ষ্মী বিদায় হয় ষষ্ঠীতলায়, তারপর শ্যামা লক্ষ্মীর পুজো হয়। তবে এই পুজোর জন্য নির্দিষ্ট সময় আছে। দীপান্বিতা অমাবস্যা তিথিতে সন্ধ্যাবেলায় এই লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হয়। লক্ষ্মী পুজোর জন্য মাকে নিরামিষ ভোগ নিবেদন করা হয়, আর শ্যামা পুজোর জন্য মাছ, মাংস সহ আমিষ ভোগ দেওয়া হয়। কিন্তু দুই ভোগের সংস্পর্শ যাতে না হয় সেইরূপ ব্যবস্থা করা হয়। তবে এই মহালক্ষ্মী পুজোর দিনও ছাগ বলি হয়। এই দিন মাকে দুপুরে ভোগ হিসাবে নিবেদন করা হয় সাদা ভাত, পোলাও, 5 রকম ভাজা, শুক্তো, 5 রকম মাছ, ছাগ মাংস, চাটনি, পায়েস এবং মিষ্টি। সন্ধ্যায় মাকে দেয়া হয় গাওয়া ঘিয়ের ফুলকো লুচি, 5 রকম ভাজা, নারকেল নাড়ু, গুড় মাখানো খই, কদমা, বাতাসা, তিলের নাড়ু আর মিষ্টি, যেমন লক্ষ্মী ঠাকুরকে দেয়া হয়। রাতে কালী পুজোর শেষে বিশেষ ভোগ হিসাবে দেয়া হয় পোলাও, ঘি ভাত, 5 রকম ভাজা, চচ্চড়ি, মাছ, ছাগের মাংস, মিষ্টি প্রভৃতি। কালীঘাটে মাকে নিত্যভোগ দেয়া হয় 2 রকম, নিরামিষ আর আমিষ ভোগ।
এই ভোগ ভক্তরাও পেতে পারেন সকালে নাম লিখিয়ে। ভোর 4টে মায়ের মঙ্গল আরতি হয়। বেলার দিকে মায়ের নিত্য পুজো শুরু হয়। দুপুরে 2টো নাগাদ ভোগ নিবেদন করা হয় মাকে। মায়ের নিত্য ভোগে নিবেদন করা হয় গোবিন্দভোগ চালের ভাত আর ঘি, 5 রকম ভাজা, শুক্তো, শাক, সবজির তরকারি, যে কোনো আঁশযুক্ত মাছ যেমন রুই, কাতলা, ইলিশ, পার্শে, আর দিনের প্রথম বলি থেকে তৈরি হওয়া মায়ের মহাপ্রসাদ, চাটনি, পায়েস, দই, রসগোল্লা, সন্দেশ। সন্ধ্যারতি আর শয়ন আরতি হয়। মায়ের রাতের ভোগে থাকে লুচি, নানা রকমের ভাজা, হালুয়া, দই, মিষ্টি। মন্দিরের সামনে রয়েছে অনেক দোকান। সেখানে মায়ের পুজোর জন্য ফুল, ধূপ, মিষ্টি, শাঁখা ইত্যাদি পুজোর সামগ্রী কিনতে পাওয়া যায়। এখানে প্রতিদিন রাতে মায়ের ললাটে তিলক অঙ্কন করা হয় বৈষ্ণব মতে পুজো করে। তারপর সেই তিলক সকালে গঙ্গা জল দিয়ে ধৌত করে মুছে দেওয়া হয়। সকালে তন্ত্র মতে মায়ের পুজো করা হয়, আমিষ ভোগ নিবেদন করা হয়। কালীঘাটে মায়ের মন্দির খোলা থাকে সাধারণত ভোর 5টা থেকে বেলা 2টো পর্যন্ত এবং বিকেল 5টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত। তবে মঙ্গল এবং শনিবার রাত 11টা পর্যন্ত মন্দির খোলা থাকে। সন্ধ্যানতি হয় সন্ধে 6:30 থেকে 7টা পর্যন্ত। ভোগ সংগ্রহের সময় বেলা 2টো থেকে 2:30 পর্যন্ত। কালীঘাট মন্দিরের অদূরেই দেবনারায়ণ লেনে রয়েছে হারান মাঝির দোকান। 160 বছরের পুরনো দোকান। এই দোকানের কোনো পোশাকি নাম নেই কোনো সাইনবোর্ডও। এই দোকান পরিচিত প্রতিষ্ঠাতার নামেই। সেই কারণেই এটি হারান মাঝির মিষ্টির দোকান বলেই পরিচিত লোকমুখে। স্থানীয়রা অবশ্য হারান ময়রান মিষ্টির দোকান বলেই ডাকে। এই দোকানেই পাওয়া যায় চ্যাপ্টা রসগোল্লা। আসলে আমরা রসগোল্লা বলতে গোল আকারের মিষ্টি বুঝি, কিন্তু এ হলো চ্যাপ্টা আকারের রসগোল্লা। স্বাদ রসগোল্লার মতোই, তবে এই মিষ্টির আসল নাম ক্ষীরমোহন। কিন্তু রসগোল্লা যেভাবে তৈরি করা হয় ঠিক সেভাবেই ক্ষীরমোহনকে রসে ফোটানো হয়। পার্থক্য বলতে শুধু আকারের, গোল না করে চ্যাপ্টা করা হয়। সেই কারণে এই মিষ্টি চ্যাপ্টা রসগোল্লা নামেই বিক্রি হয়। তবে শুধু চ্যাপ্টা রসগোল্লা এর একমাত্র বিশেষত্ব নয়। এই চ্যাপ্টা রসগোল্লা কালীঘাটের মা কালীর প্রিয় মিষ্টি। এই মিষ্টি খেয়েই মা রোজ রাতে শয়নে যান। এটাই হলো এই মিষ্টির আসল পরিচিতি। হাওড়ার দেউলটির বাসিন্দা হারান চন্দ্র মাঝি এই দোকান প্রতিষ্ঠা করেছিলেন কালীঘাট মন্দিরের পেছনে। সেই থেকে এই দোকান চলে আসছে 4 পুরুষ ধরে। বর্তমানে দোকানের হাল ধরেছেন বুবাই মাঝি ও রাজু মাঝি। তাদের কথায় তাদের পূর্বপুরুষ স্বপ্নে দেখেছিলেন যে দেবী কালী তাকে নির্দেশ দিচ্ছেন প্রতিদিন সন্ধ্যায় আরতির সময় ভোগ হিসাবে কালীঘাট মন্দিরে মিষ্টি পাঠাতে। তারপর থেকে প্রতিদিন তাদের দোকান থেকে মন্দিরে মিষ্টি যায়। এই ক্ষীরমোহন বা চ্যাপ্টা রসগোল্লা রোজ 200 পিস করে বিক্রি হয়। অনেক দূর থেকে লোকজন এই মিষ্টি কিনতে আসেন। এই মিষ্টি দিয়ে কালীঘাটের মা কালীকে পুজো দেন। দোকানে পা রাখলে মনে হয় পুরনো কলকাতার ইতিহাসে পা রাখা। কাঠের কাঁচের আলমারির ভেতরে বড় অ্যালুমিনিয়ামের পাত্রে মিষ্টিগুলি রাখা রয়েছে। তোতাপুরি থেকে কাঁচাগোল্লা, চমচম থেকে শুরু করে বিভিন্ন ধরনের সন্দেশ। এর পরিসর হয়তো বিস্তৃত নয়, তবে দোকানে প্রতিটি জিনিসই যত্ন সহকারে হাতে তৈরি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন, যাতে পরবর্তীকালে কোনো নতুন ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার আগে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালী পুজোর আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। জয় মা কালী।